মৃত মানুষের ঘর। পাড়ার লোকে বলে হরিশ্চন্দ্র সেন 15 বছর আগে মারা গেছেন, কিন্তু তার ঘরে আজও আলো জ্বলে। রাত 2টায় শব্দ আসে এবং যে বাড়িতে তিনি থাকেন সেই বাড়ির পাড়ায় মানুষ অসুস্থ হচ্ছে, একজন মারা গেছেন, শরীর বরফের মতো ঠান্ডা হয়ে। তারানাথ সেই ঘরে ঢুকলেন এবং দেখলেন নীলাভ মুখ, নীলাভ হাত, কিন্তু কথা বলছেন, শ্বাসের শব্দ নেই, কারণ 15 বছর আগেই মৃত্যু হয়েছিল। তবু বেঁচে আছেন। ডিসেম্বরের শীত কলকাতায় আসে চুপি চুপি। একদিন সকালে উঠে দেখা যায় জানলার কাছে ঘন কুয়াশা জমেছে, গাছের পাতায় শিশির, শ্বাস ফেললে সাদা ধোঁয়া বের হয়। এই শীতেই তারানাথ উত্তর কলকাতায় এলেন, কারণ একটা চিঠিটা এসেছিল 1 সপ্তাহ আগে। লিখেছেন রমলা দেবী, বয়স 50-এর কাছাকাছি, বিধবা, শ্যামবাজারের কাছে একটা পুরনো বাড়িতে থাকেন। চিঠিতে লিখেছেন পাড়ায় অসুখ ছড়াচ্ছে, শিশুরা রাতে কাঁদছে, একজন বৃদ্ধ মারা গেছেন। মারা যাওয়ার আগে বলেছেন ঠান্ডায় জমে গেছি। ডিসেম্বরে কলকাতায় ঠান্ডায় জমে যাওয়ার কথা নয়, আর সবচেয়ে অদ্ভুত কথাটা ছিল চিঠির শেষে। রমনা দেবী লিখেছেন তার বাড়ির উপরের ঘরে একজন বৈদ্য থাকেন, নাম হরিশ্চন্দ্র সেন, 15 বছর ধরে। কিন্তু পাড়ার পুরনো লোকেরা বলেন হরিশ্চন্দ্র সেন 15 বছর আগেই মারা গেছেন। তারানাথ চিঠি পড়লেন, আবার পড়লেন, মালায় হাত দিলেন। 15 বছর আগে মৃত মানুষ, এখনো ঘরে আলো জ্বলছে, পাড়ায় অসুখ, ঠান্ডায় মৃত্যু। এই 4টে জিনিস আলাদা নয়, এক সূত্রে গাঁথা। তারানাথ উঠলেন, হরিপদকে বললেন 2 দিনের জন্য যাচ্ছি। হরিপদ জিজ্ঞেস করলেন কোথায়? তারানাথ বললেন শীতের কারণেই উত্তর কলকাতায়। শ্যামবাজারের গলিতে রমলা দেবীর বাড়ি, পুরনো, দোতলা, বাদামি রঙের দেওয়াল, জায়গায় জায়গায় পলেস্তারা খসে গেছে। বাড়ির সামনে একটা কদম গাছ দাঁড়িয়ে, শীতের ন্যাড়া পাতা সব ঝরে গেছে। তারানাথ দরজায় টোকা দিলেন। রমলা দেবী দরজা খুললেন, মুখে উদ্বেগ, চোখে ঘুম নেই। তারানাথকে দেখে মুখে স্বস্তি এলো, বললেন আসুন আসুন। ভেতরে বসলেন, চা এলো। রমলা দেবী বললেন চিঠিতে সব লিখতে পারেননি। তারানাথ বললেন বলুন। রমনা দেবী জানালেন গত 1 মাসে পাড়ায় 7 জন অসুস্থ হয়েছেন। শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে হঠাৎ, বাইরে থেকে নয়, ভেতর থেকে, যেন কেউ ভেতর থেকে বরফ ঢেলে দিচ্ছে। এবং পাশের বাড়ির নিতাইদা মারা গেছেন, 75 বছর বয়সী সুস্থ মানুষ, এক রাতে হঠাৎ। তারানাথ জিজ্ঞেস করলেন কখন থেকে শুরু হয়েছে? রমনা দেবী একটু থেমে বললেন হরিশ্চন্দ্রবাবুর ঘর থেকে আওয়াজ আসতে শুরু করার পর থেকে। মাটিতে কিছু টেনে নেওয়ার শব্দ রাতের 2টা-3টায়, এবং একটা গন্ধ, পুরনো বাঁশি বন্ধ ঘরের গন্ধের সাথে আরেকটা গন্ধ মেশানো, শ্মশানের গন্ধ। তারানাথ চায়ে চুমুক দিলেন। শ্মশানের গন্ধ মৃত মানুষের ঘর থেকে। হরিশ্চন্দ্র সেনের কথা বলতে বললেন। রমলা দেবী জানালেন তার বাবার আমল থেকে এই বাড়িতে আছেন হরিশ্চন্দ্র। বিখ্যাত আয়ুর্বেদিক বৈদ্য ছিলেন, অনেক অসাধ্য রোগ সারিয়েছেন। তারপর একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। কাউকে আসতে দিলেন না, বললেন নিজেই সারাবেন, এবং তারপর থেকে বাইরে বেরোনো বন্ধ। রমলা দেবী একবার ঘরে ঢুকেছিলেন বছর 2 আগে, ভাড়ার কথা বলতে গিয়ে। জুন মাসের গরমে সেই ঘর বরফের মতো ঠান্ডা ছিল। হরিশ্চন্দ্র কথা বললেন স্বাভাবিকভাবে, কিন্তু মুখ নীলাভ, হাত নীলাভ, আর শ্বাসের শব্দ হচ্ছিল না। মানুষ কথা বলছেন,
কিন্তু শ্বাস মিচ্ছেন না। তারানাথ উঠলেন, বললেন, এখনই ঘরটায় যাবেন। রমলা দেবী সাবধান করলেন। তারানাথ বললেন, সব সময় সাবধান থাকেন। সিঁড়ি দিয়ে উঠলেন। পুরনো কাঠের সিঁড়ি, প্রতিটা ধাপে শব্দ। দোতলায় উঠে ডানে ঘুরলেন। একটা পুরনো কাঠের দরজা। দরজার ফাঁক দিয়ে হলুদ আলো দেখা যাচ্ছে। এবং তারানাথ থামলেন, কারণ দরজার সামনে দাঁড়াতেই একটা অনুভব হলো। ঠান্ডা। সাধারণ ঠান্ডা নয়, এই ডিসেম্বরের ঠান্ডার চেয়ে অনেক বেশি। যেন দরজার ওপারে শীতকাল আলাদা। তারানাথ মালায় হাত দিলেন, ধীরে মন্ত্র পড়লেন, তারপর দরজায় টোকা দিলেন। ভেতর থেকে সাড়া এলো। মানুষের গলা, কিন্তু কেমন যেন ফাঁপা, যেন অনেক দূর থেকে আসছে। কে জিজ্ঞেস করলেন? তারানাথ বললেন, তারানাথ, নিচের ভাড়াটে। একটু থামা, তারপর আসুন। দরজা খুলতেই একটা ঠান্ডা হাওয়া বের হলো, তীব্র, যেন ভেতরে বরফ রাখা। তারানাথ একটু কাঁপলেন, কিন্তু ঢুকলেন। ঘরটা বড়, কিন্তু অন্ধকার। একটাই মোমবাতি জ্বলছে। সেই আলোয় তারানাথ দেখলেন দেওয়ালে তাক, তাকের শিশি বোতল, ভেষজ গন্ধ। কিন্তু সেই গন্ধের নিচে আরেকটা গন্ধ। রমলা দেবী যে গন্ধের কথা বলেছিলেন, শ্মশানের গন্ধ। একটা চেয়ারে বসে আছেন হরিশচন্দ্র সেন। তারানাথ দেখলেন এবং ভেতরে একটা ধাক্কা খেলেন। বয়স কত বলা কঠিন। চামড়া যেন শুকিয়ে গেছে। মুখ নীলাভ, হাত নীলাভ, ঠোঁট নীলাভ। চোখ খোলা, কিন্তু সেই চোখে জীবিত মানুষের চোখের আলো নেই। অন্যরকম আলো, গভীর এবং ঠান্ডা। হরিশচন্দ্র বললেন, বসুন। তারানাথ বসলেন, মালায় হাত। হরিশচন্দ্র বললেন, আপনি তান্ত্রিক? তারানাথ বললেন, হ্যাঁ। হরিশচন্দ্র বললেন, বুঝতে পারছেন তাহলে? তারানাথ বললেন, কিছুটা। হরিশচন্দ্র জিজ্ঞেস করলেন, কে বুঝলেন? তারানাথ সরাসরি বললেন, আপনি মৃত। ঘরে নীরবতা। মোমবাতির আলো কাঁপল। হরিশচন্দ্র হাসলেন। সেই হাসি মানুষের স্বাভাবিক হাসি নয়। ঠোঁট সরল, কিন্তু তো চোখে কোনো ভাব নেই। বললেন, হ্যাঁ, 15 বছর আগে। তারানাথ চুপ করে রইলেন। হরিশচন্দ্র বললেন, অবাক হলেন না? তারানাথ বললেন, না, কারণ এরকম আগেও দেখেছেন। ইচ্ছা শক্তি দিয়ে দেহ ধরে রাখা যায়, কিন্তু সীমা আছে। হরিশচন্দ্র বললেন, তিনি সেই সীমা ভেঙেছেন। তারানাথ বললেন, মনে করেন। হরিশচন্দ্র জিজ্ঞেস করলেন, কিভাবে? তারানাথ বললেন, পাড়ায় মানুষ অসুস্থ হচ্ছে, একজন মারা গেছেন। এটা কি সীমা ভাঙার প্রমাণ? হরিশচন্দ্র চুপ করলেন। তারানাথ বুঝলেন তিনি জানেন, কিন্তু স্বীকার করতে চাইছেন না। হরিশচন্দ্র বললেন, তিনি আয়ুর্বেদ এবং তন্ত্র দুটো মিলিয়ে এমন একটা পদ্ধতি তৈরি করেছেন যা দিয়ে মৃতদেহকে সংরক্ষণ করা যায়। শীতে শরীরের তাপমাত্রা কমিয়ে রাখলে ক্ষয় হয় না, পচন হয় না, এবং তন্ত্রের শক্তি দিয়ে ইচ্ছা শক্তি জাগিয়ে রাখলে চেতনা থাকে। তারানাথ বললেন, এই শীত তৈরি করতে চারপাশ থেকে উষ্ণতা টেনে নেন, মানুষের শরীর থেকেও। হরিশচন্দ্র বললেন, তিনি ইচ্ছে করে করেন না। তারানাথ বললেন, কিন্তু হচ্ছে। মোমবাতির আলো আবার কাঁপল। ঘরের শীত একটু বাড়ল। তারানাথের হাত ঠান্ডা হয়ে আসছে, মালায় আঁকড়ে ধরলেন।
হরিশ্চন্দ্র বললেন তিনি গবেষণা করছেন মৃত্যুকে জয় করার। তার গলায় একটা আবেগ এলো, প্রাণহীন কিন্তু তীব্র। 50 বছর ধরে আয়ুর্বেদ পড়েছেন, তন্ত্র পড়েছেন। মৃত্যু মানে শেষ নয়, এটা প্রমাণ করতে চেয়েছেন। তারানাথ বললেন, প্রমাণ করেছেন, কিন্তু দাম দিচ্ছে অন্যরা। হরিশ্চন্দ্র আবার চুপ। তারানাথ উঠলেন, বললেন, আজকের মতো এটুকুই। হরিশ্চন্দ্র জিজ্ঞেস করলেন, আবার আসবেন কিনা? তারানাথ বললেন, হ্যাঁ। হরিশ্চন্দ্র জিজ্ঞেস করলেন, কেন? তারানাথ দরজায় দাঁড়িয়ে ঘুরলেন এবং বললেন, কারণ এটা শেষ করতে হবে। নিচে নামলেন। রমলা দেবী অপেক্ষা করছেন। তারানাথ বললেন, আজ রাতে এই বাড়িতে থাকবেন এবং যাই হোক রাতে নিচে থাকতে বললেন, উপরে না আসতে। রমলা দেবীর মুখে ভয় এলো। তারানাথ বললেন, সাবধান থাকা ভালো। বিস্তারিত বললেন না। সন্ধ্যা হল। তারানাথ ঘরে বসে মালায় হাত দিয়ে ভাবলেন, হরিশ্চন্দ্র সেন 15 বছর মৃত, কিন্তু ইচ্ছাশক্তি এবং তন্ত্রের জোরে দেহ ধরে রেখেছেন। সেই দেহ সংরক্ষণের জন্য আশেপাশের উষ্ণতা টেনে নিচ্ছেন। কিন্তু শুধু এটুকুই নয়। এরকম ভৌতিক গল্প পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করুন। তারানাথ ঘরে বসেই অনুভব করলেন উপর থেকে আসা একটা অশুভ শক্তি, যা শুধু ঠান্ডা নয়, আরও কিছু। হরিশ্চন্দ্রের নিজের নয়, আলাদা। যেন হরিশ্চন্দ্রের মৃতদেহ থেকে কিছু একটা বেরিয়ে এসেছে, আলাদা হয়ে গেছে এবং এখন নিজেই ঘুরছে, শিকার খুঁজছে। রাত বাড়ল। তারানাথ বসে মন্ত্র পড়ছেন। মোমবাতি জ্বলছে। রাত 11টার দিকে উপর থেকে সেই শব্দ এলো, মাটিতে কিছু টেনে নেওয়ার শব্দ। তারানাথ কান খাড়া করলেন এবং সিঁড়ির কাছে গেলেন। মোমবাতি তুলে আলো ফেললেন। সিঁড়ির উপরে একটা ছায়া দাঁড়িয়ে, মানুষের মতো, কিন্তু মানুষ নয়। লম্বা, রোগা, হাড় দেখা যাচ্ছে। সেই ছায়া থেকে ঠান্ডা আসছে তীব্রভাবে। তারানাথের মোমবাতি কাঁপল। ছায়াটা নামছে ধীরে। সিঁড়ির 1 ধাপ, 2 ধাপ। তারানাথ পেছিয়ে গেলেন, মালা হাতে নিলেন, মন্ত্র পড়লেন এবং সেই ছায়া থামল। তারানাথ দেখলেন ছায়াটা থামলেও ঠান্ডা আসছেই। মন্ত্র থামালেন না। অন্ধকারেও মালায় হাত রেখে মন্ত্র চলল। মোমবাতি নিভে গেল হিমকঙ্কালের ঠান্ডায়। তারানাথ অন্ধকারেই মন্ত্র পড়লেন এবং ছায়া সরে গেল, উপরে ফিরে গেল। তারানাথ দেশলাই বের করলেন, মোমবাতি জ্বাললেন। হাত কাঁপছে। ঘরে ফিরলেন। এইমাত্র যা দেখলেন সেটা হরিশ্চন্দ্র নন, সেটা হরিশ্চন্দ্রের দেহ থেকে বের হওয়া অশুভ শক্তি। 15 বছরের মৃত শরীর থেকে জমে থাকা অন্ধকার এখন রূপ নিয়েছে হিমকঙ্কাল। তারানাথ মালায় হাত দিলেন। কাল হরিশ্চন্দ্রের সাথে আবার কথা হবে এবং একটা সিদ্ধান্ত নিতে হবে, কারণ হিমকঙ্কাল আজ থামলেও কাল নাও থামতে পারে। রাত শেষ হলো। ভোরের আলো এলো। তারানাথ সারা রাত জেগে মালায় হাত রেখে মন্ত্র পড়েছেন। ঘুম আসেনি। বাইরে ডিসেম্বরের সকাল। তারানাথ জানালায় দাঁড়ালেন। সেই কদম গাছ, ন্যাড়া, ডালে একটা পাখি বসে আছে এই ঠান্ডায়। একবার ডেকে উড়ে গেল। তারানাথ মালায় হাত দিলেন। আজ সকালে হরিশ্চন্দ্রের কাছে যাবেন আবার, এবং এইবার আসল কথা বলবেন। সকালে রমলা দেবী চা নিয়ে এলেন। মুখে প্রশ্ন। তারানাথ বললেন, রাতে হিমকঙ্কাল সিঁড়িতে ছিল। রমলা দেবী শব্দটা শুনেই ফ্যাকাশে হয়ে গেলেন। তারানাথ বললেন,
হরিশ্চন্দ্রের ঘর থেকে কিছু একটা বের হয়েছে। 15 বছরের মৃতদেহ থেকে অন্ধকার জমে জমে রূপ নিয়েছে। সেটাই রাতে সিঁড়িতে ছিল। রমলা দেবী কাঁপলেন, জিজ্ঞেস করলেন, সেটাই মানুষকে অসুস্থ করছে কিনা? তারানাথ বললেন, হ্যাঁ। রমলা দেবী জিজ্ঞেস করলেন, নিতাইদাকে মেরেছে কিনা? তারানাথ বললেন, সম্ভবত। রমলা দেবী চোখের জল মুছলেন, জিজ্ঞেস করলেন, এখন কি হবে? তারানাথ বললেন, হরিশ্চন্দ্রের কাছে যাবেন। উপরে গেলেন, দরজায় টোকা দিলেন। ভেতর থেকে সেই ফাঁপা গলা আসুন বলল। তারানাথ ঢুকলেন। ঘর আগের মতোই, বরফ ঠান্ডা। হরিশ্চন্দ্র সেই চেয়ারে। কিন্তু আজ তারানাথ লক্ষ্য করলেন হরিশ্চন্দ্রের চেহারায় পরিবর্তন। গতকালের চেয়ে একটু বেশি নীল, হাতের শিরা একটু বেশি স্পষ্ট, যেন আরও একটু ক্ষয় হয়েছে রাতের মধ্যে। তারানাথ বসলেন এবং সরাসরি বললেন, গত রাতে হিমকঙ্কাল সিঁড়িতে ছিল। হরিশ্চন্দ্র চুপ করে রইলেন। তারানাথ বললেন, আপনি জানেন? হরিশ্চন্দ্র বললেন, জানেন। তারানাথ জিজ্ঞেস করলেন, কতদিন ধরে? হরিশ্চন্দ্র বললেন, 3 মাস। প্রথমে বুঝলেন কখন? তারানাথ জিজ্ঞেস করলেন। হরিশ্চন্দ্র বললেন, যখন দেখলেন পাড়ার মানুষ অসুস্থ হচ্ছে। তারানাথ বললেন, এবং থামাননি? হরিশ্চন্দ্র বললেন, থামাতে পারেননি। তারানাথ বললেন, পারেননি নাকি চাননি? ঘরে নীরবতা নামল। মোমবাতির আলো কাঁপলে। হরিশ্চন্দ্র বললেন, থামালে তিনি থাকবেন না। তারানাথ বললেন, মানে কি? হরিশ্চন্দ্র বললেন, হেমকঙ্কাল তার ইচ্ছাশক্তির একটা অংশ। 15 বছর ধরে মৃতদেহে বেঁচে থাকতে গিয়ে তার ইচ্ছাশক্তির যে অংশটা বিকৃত হয়ে গেছে, সেটাই হেমকঙ্কাল। ওকে থামালে তার শক্তি কমবে। তারানাথ বললেন, এবং দেহ ধরে রাখতে পারবেন না? হরিশ্চন্দ্র বললেন, হ্যাঁ। তারানাথ বললেন, তাহলে আপনি জেনে শুনে মানুষকে মরতে দিচ্ছেন? হরিশ্চন্দ্র চুপ করে রইলেন। তারানাথ উঠলেন এবং ঘর দেখলেন। তাকের শিশি বোতল পুরনো, ধুলো জমেছে। কিছু শিশিতে তরল, কিছুতে শুকনো পাতা আর গুঁড়ো, এবং একটা তাকে পুরনো বই। তারানাথ কাছে গেলেন। আয়ুর্বেদের বই, তন্ত্রের বই, এবং একটা বই যার নাম নেই, হাতে লেখা। তারানাথ নামালেন। হরিশ্চন্দ্র বললেন, ওটা তার লেখা। তারানাথ খুললেন। বাংলায় সূক্ষ্ম অক্ষরে লেখা। প্রথম পাতায় লেখা, মৃত্যু মানে শেষ নয়। মৃত্যু হলো একটা পরিবর্তন, এবং পরিবর্তনকে আটকানো যায় যদি সঠিক পদ্ধতি জানা থাকে। পরের পাতায় লেখা, শীত হলো সংরক্ষণের সবচেয়ে বড় উপায়। শীতে ক্ষয় হয় না, পচন হয় না, এবং তন্ত্রের শক্তি দিয়ে চেতনা জাগিয়ে রাখা যায়। আরও পরে লেখা, কিন্তু এই পদ্ধতির একটা সমস্যা আছে। শীত তৈরি করতে হলে চারপাশ থেকে উষ্ণতা টেনে নিতে হয়। সেই উষ্ণতা প্রকৃতি থেকে আসতে পারে, কিন্তু যদি মানুষের কাছাকাছি থাকা হয়, তাহলে মানুষের শরীর থেকেও আসতে পারে। তারানাথ বই বন্ধ করে রাখলেন এবং বললেন, আপনি এটা জানতেন? হরিশ্চন্দ্র বললেন, হ্যাঁ। তারানাথ বললেন, তারপরও করেছেন? হরিশ্চন্দ্র বললেন, হ্যাঁ। তারানাথ জিজ্ঞেস করলেন, কেন? হরিশ্চন্দ্র অনেকক্ষণ চুপ করে রইলেন। ঘরের ঠান্ডায় মোমবাতি কাঁপছে। তারানাথ অপেক্ষা করলেন। তারপর হরিশ্চন্দ্র বললেন, তার একটা মেয়ে ছিল, নাম সুলেখা।
12 বছর বয়সে মারা গেছে অসুখে, 25 বছর আগে। তারানাথ বুঝলেন 25 বছর ধরে একটা বাবার কষ্ট, সেই কষ্ট থেকে এই গবেষণা, শেষ পর্যন্ত নিজের উপরে পরীক্ষা। তারানাথ জিজ্ঞেস করলেন, সুলেখা কি ফিরে আসবে এতে? হরিশ্চন্দ্র বললেন, না। তারানাথ জিজ্ঞেস করলেন, তাহলে? হরিশ্চন্দ্র বললেন, প্রমাণ করতে চেয়েছিলেন যে মৃত্যু শেষ নয়। তারানাথ বললেন, প্রমাণ করেছেন, কিন্তু দাম দিচ্ছে অন্যরা। হরিশ্চন্দ্র চুপ। তারানাথ বেরোতে যাচ্ছিলেন, তখন নিচে থেকে রমলা দেবীর চিৎকার শোনা গেল। তারানাথ দৌড়ালেন, সিঁড়ি দিয়ে নামলেন। রমলা দেবীর ঘরে একটা ছেলে মেঝেতে পড়ে আছে, বয়স 12-13। রমলা দেবী পাশে কাঁদছেন। তারানাথ কাছে গেলেন। ভয়ের গল্প মিস করতে না চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর বেল আইকন চাপুন। ছেলেটার শরীর বরফের মতো ঠান্ডা, মুখ নীলাভ, চোখ খোলা, শ্বাস আছে কিন্তু ক্ষীণ। রমনা দেবী বললেন, এটা তার ছেলে নীলু, হঠাৎ পড়ে গেছে। তারানাথ বুঝলেন, হিম কঙ্কাল, দিনের বেলায় আক্রমণ। তারানাথ মালা হাতে নিয়ে উষ্ণতার মন্ত্র পড়লেন। নীলুর বুকে হাত রাখলেন। মন্ত্র ধীরে গভীরে চলল। কিছুক্ষণ পরে নীলুর শরীরে একটু উষ্ণতা ফিরল, ক্ষীণ কিন্তু ফিরল। নীলু চোখ খুলল, মাকে দেখল। মা বলল, রমনা দেবী জড়িয়ে ধরলেন। তারানাথ উঠলেন, মালায় হাত রেখে ভাবলেন, হিমকঙ্কাল এখন শিশুকেও আক্রমণ করছে, দিনের বেলায়, সময় কম। রমলা দেবী জিজ্ঞেস করলেন, কি হয়েছিল তার ছেলের? তারানাথ বললেন, হিমকঙ্কাল। রমলা দেবী বললেন, দিনের বেলায়? তারানাথ বললেন, শক্তি বাড়ছে প্রতিদিন। হরিশ্চন্দ্রের দেহ যত ক্ষয় হচ্ছে, তত হিমকঙ্কাল শক্তি পাচ্ছে। হরিশ্চন্দ্র যখন মারা যাবেন, তখন হিমকঙ্কাল সবচেয়ে শক্তিশালী হবে, এবং তখন আর কেউ থাকবে না একে আটকানোর। রমলা দেবী ফ্যাকাশে মুখে জিজ্ঞেস করলেন, কত সময় আছে? তারানাথ বললেন, বেশি না। বিকেলে তারানাথ আবার উপরে গেলেন। হরিশ্চন্দ্র চেয়ারে কিন্তু আজ একটু বেশি কাত হয়ে যেন শরীর আর ধরে রাখতে পারছেন না। তারানাথ বসলেন এবং বললেন, আজ দিনের বেলায় নীলুকে আক্রমণ করেছে হিমকঙ্কাল। হরিশ্চন্দ্র বললেন, জানেন? তারানাথ বললেন, 12 বছরের ছেলে। হরিশ্চন্দ্র চুপ করলেন। তারানাথ বললেন, সুলেখারও 12 বছর বয়সে মৃত্যু হয়েছিল। হরিশ্চন্দ্র সামান্য কাঁপলেন। তারানাথ বললেন, সুলেখাকে বাঁচাতে পারেননি, কিন্তু নীলুকে বাঁচাতে পারেন। হরিশ্চন্দ্র জিজ্ঞেস করলেন, কিভাবে? তারানাথ বললেন, হিমকঙ্কালকে থামিয়ে। হরিশ্চন্দ্র বললেন, কিন্তু তাহলে তিনি থাকবেন না? তারানাথ বললেন, হ্যাঁ। ঘরে দীর্ঘ নীরবতা। হরিশ্চন্দ্র বললেন, 15 বছর। তারানাথ বললেন, জানেন? হরিশ্চন্দ্র বললেন, 15 বছর একা এই ঘরে ঠান্ডায় শুধু গবেষণা করে। তারানাথ চুপ করে রইলেন। হরিশ্চন্দ্র বললেন, ভাববেন। তারানাথ উঠলেন। দরজায় দাঁড়িয়ে হরিশ্চন্দ্র ডাকলেন। তারানাথ খুললেন। হরিশ্চন্দ্র জিজ্ঞেস করলেন, সুসুলেখা কি আছে কোথাও? তারানাথ থামলেন, ভাবলেন, সৎ থাকলেন, বললেন, জানেন না।
হরিশ্চন্দ্র জিজ্ঞেস করলেন, তার মনে হয়? তারানাথ বললেন, তার মনে হয় আছে কোথাও না কোথাও। হরিশ্চন্দ্র চোখ বন্ধ করলেন। তারানাথ বের হলেন, নিচে নামলেন, রমলা দেবীর ঘরে উঁকি দিলেন। নীলু ঘুমাচ্ছে, মুখে রং ফিরেছে। রমলা দেবী পাশে বসে। তারানাথকে দেখে উঠলেন, জিজ্ঞেস করলেন, উনি কেমন আছেন? তারানাথ বললেন, ক্ষয় হচ্ছে। রমলা দেবী জিজ্ঞেস করলেন, কতদিন? তারানাথ বললেন, 2-3 দিন। রমলা দেবী বললেন, আর সময় নষ্ট না করলেই ভালো। তারানাথ বললেন, জানেন? রাত নামল। তারানাথ বসে মন্ত্র পড়ছেন। রাত 10টার দিকে উপর থেকে একটা আলাদা শব্দ এলো, কারো পড়ে যাওয়ার শব্দ। তারানাথ সিঁড়ি দিয়ে উঠলেন, হরিশ্চন্দ্রের দরজা ঠেললেন। হরিশ্চন্দ্র মেঝেতে পড়ে আছেন, চেয়ার থেকে পড়ে গেছেন। তারানাথ তুললেন, হাত দিতেই বরফের মতো ঠান্ডা, আগের চেয়ে বেশি। শরীর আরও নীলাভ, আরও শুকনো। হরিশ্চন্দ্র চোখ খুলে বললেন, শক্তি কমছে দ্রুত। হিমকঙ্কাল বাইরে বেশি শক্তি ব্যবহার করছে, সেই শক্তি তার থেকে আসছে। তারানাথ জিজ্ঞেস করলেন, কতটা সময় আছে? হরিশ্চন্দ্র বললেন, 2 দিন, হয়তো 3। তারানাথ চেয়ারে বসালেন, জিজ্ঞেস করলেন, এই 3 দিনে হিমকঙ্কাল কতটা ক্ষতি করতে পারে? হরিশ্চন্দ্র বললেন, অনেক। নীলুর মতো আরো কেউ মরতেও পারে। তারানাথ পায়চারি করলেন। হিমকঙ্কালকে থামাতে হলে হরিশ্চন্দ্রকে রাজি করাতে হবে। কিন্তু হরিশ্চন্দ্র 15 বছর ধরে এটা আঁকড়ে আছেন সুলেখার কষ্ট থেকে। সেই কষ্ট বোঝা দরকার এবং তারপর মুক্তির পথ দেখাতে হবে। তারানাথ বললেন, সুলেখার কথা বলুন। হরিশ্চন্দ্র জিজ্ঞেস করলেন, কেন? তারানাথ বললেন, কারণ এই সব কিছুর শুরু সুলেখাকে দিয়ে। হরিশ্চন্দ্র বললেন, সুলেখা ছোটবেলা থেকে অসুস্থ ছিল, বুকের অসুখ, প্রতি শীতে বাড়ত। তিনি ডাক্তার, আয়ুর্বেদ জানেন, তন্ত্র জানেন, কিন্তু নিজের মেয়েকে বাঁচাতে পারলেন না। সেই বয়সে এই পদ্ধতি জানতেন না। যদি জানতেন, বাঁচিয়ে রাখতেন। তারানাথ বললেন, এভাবে? এই ঠান্ডা ঘরে, এই নীলাভ শরীরে? হরিশ্চন্দ্র চুপ করলেন। তারানাথ বললেন, সুলেখা কি চাইতো এভাবে থাকতে? হরিশ্চন্দ্র বললেন, সে খুব প্রাণবন্ত মেয়ে ছিল। তারানাথ জিজ্ঞেস করলেন, দৌড়াতো কিনা? হরিশ্চন্দ্র বললেন, হ্যাঁ। হাসত কিনা? হ্যাঁ। রোদে বসত কিনা? হরিশ্চন্দ্র বললেন, খুব ভালোবাসত। তারানাথ বললেন, সেই মেয়ে কি এই ঘরে বাঁচতে চাইতো, এই ঠান্ডায়, রোদ ছাড়া? হরিশ্চন্দ্র আস্তে বললেন, না। তারানাথ বললেন, তাহলে আপনি কার জন্য এটা করছেন? সুলেখার জন্য নাকি নিজের জন্য? ঘরে দীর্ঘ নীরবতা, মোমবাতি জ্বলছে। হরিশ্চন্দ্র কাঁদছেন, কিন্তু চোখে জল নেই, মৃতদেহে জল নেই। 15 বছরের জমানো কান্না। তারানাথ দেখলেন। হরিশ্চন্দ্র বললেন, তিনি ক্লান্ত। তারানাথ বললেন, জানেন? হরিশ্চন্দ্র বললেন, ছেড়ে দিতে ভয় লাগছে, অন্ধকারের ভয়। তারানাথ বললেন, অন্ধকার সবসময় থাকে না। হরিশ্চন্দ্র জিজ্ঞেস করলেন, জানেন কি না? তারানাথ বললেন, পুরোপুরি জানেন না, কিন্তু বিশ্বাস করেন। হরিশ্চন্দ্র বললেন, ভাববেন, কাল সকালে আবার কথা হোক। তারানাথ উঠলেন, দরজার দিকে যাচ্ছিলেন। হরিশ্চন্দ্র ডাকলেন,
জিজ্ঞেস করলেন, তারানাথ, ভয় পান না মৃত্যুর? তারানাথ একটু ভেবে বললেন, পান, কিন্তু মৃত্যুর চেয়ে বেশি ভয় পান অন্যকে কষ্ট দেওয়ার। হরিশ্চন্দ্র চুপ করলেন। তারানাথ বের হলেন। নিচে রমলা দেবীর ঘরে উঁকি দিলেন। নীলু ঘুমাচ্ছে। তারানাথ নিজের ঘরে ফিরলেন। মালায় হাত, মন্ত্রের বলয় তৈরি করলেন ঘরের চারদিকে। বাইরে হিমকঙ্কাল আছে, দুর্বল কিন্তু আছে। তারানাথ বসলেন। কাল হরিশ্চন্দ্রের সাথে শেষ কথা, এবং তারপর হিমকঙ্কালের সাথে লড়াই। এই রাতটা পার করতে হবে। কাল লড়াই। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর বেল আইকনে ক্লিক করুন। ভোরবেলা তারানাথ ঘুম থেকে উঠলেন। ঘুম বলা ঠিক নয়, সারা রাত মন্ত্র পড়েছেন, মাঝে মাঝে চোখ বন্ধ হয়েছে, কিন্তু ঘুম আসেনি। কারণ সারা রাত হিমকঙ্কাল ছিল বাইরে, দরজার বাইরে, জানলার বাইরে ঘুরছিল, অপেক্ষা করছিল। তারানাথের মন্ত্রের বলয় ছিল বলে ঢুকতে পারেনি। কিন্তু সকালে উঠে তারানাথ বুঝলেন, রাতভর মন্ত্র পড়তে পড়তে তার নিজের শক্তি কমেছে, আর হিমকঙ্কালের শক্তি বেড়েছে। চা নেই, রমলা দেবীর ঘর থেকে কোনো শব্দ নেই। তারানাথ বেরিয়ে দরজায় টোকা দিলেন, কোনো সাড়া নেই। দরজা ঠেললেন, খুলল। ঘরে ঢুকে থামলেন। ঘরের ভেতরে ঠান্ডা, সাধারণ ঠান্ডা নয়, হরিশ্চন্দ্রের ঘরের মতো তীব্র। রমলা দেবী বিছানায় শুয়ে, নীলু পাশে, দুজনের মুখ নীলাভ। তারানাথ দ্রুত কাছে গেলেন। রমলা দেবীর হাত ধরলেন। বরফ, কিন্তু শ্বাস আছে, ক্ষীণ। তারানাথ মালা হাতে নিয়ে উষ্ণতার মন্ত্র পড়লেন, দুজনের জন্য একসাথে। কিন্তু এবার মন্ত্র কাজ করছে না আগের মতো। তারানাথ থামলেন না, আবার পড়লেন জোরে। কিছুটা উষ্ণতা ফিরল, খুব কম, আগের চেয়ে অনেক কম। তারানাথ বুঝলেন, হিমকঙ্কাল রাতভর এই ঘরে ছিল এবং গভীরে ঢুকে গেছে। শুধু শরীরে নয়, ঘরের দেওয়ালে, মেঝেতে, বাতাসে, সব জায়গায় হিম ছড়িয়ে গেছে। এই হিম একটু একটু করে সরাতে হবে। তারানাথ বসলেন এবং মন্ত্র চালিয়ে গেলেন, ধীরে, গভীরে। 1 ঘন্টা পরে রমলা দেবী চোখ খুললেন। জিজ্ঞেস করলেন, কি হয়েছে? তারানাথ বললেন, রাতে হিমকঙ্কাল এসেছিল। রমলা দেবী উঠতে চাইলেন, পারলেন না, শরীর দুর্বল। নীলুর কথা জিজ্ঞেস করলেন। তারানাথ বললেন, আছে। রমলা দেবী জিজ্ঞেস করলেন, আর কতদিন? তারানাথ বললেন, আজকের মধ্যে শেষ করতে হবে। রমলা দেবী জিজ্ঞেস করলেন, পারবেন কিনা? তারানাথ বললেন, চেষ্টা করবেন। উপরে গেলেন। হরিশ্চন্দ্রের দরজায় টোকা দিলেন, কোনো সাড়া নেই। দরজা ঠেললেন, খুলল। ঘরে ঢুকলেন। হরিশ্চন্দ্র চেয়ারে আছেন, কিন্তু আজ আরও বেশি ক্ষয়। মুখ আরও নীল, শরীর আরও শুকনো, চামড়া টেনে ধরেছে হাড়ে। তারানাথ কাছে গেলেন এবং ডাকলেন। হরিশ্চন্দ্র চোখ খুললেন ধীরে। তারানাথ বললেন, গত রাতে হিমকঙ্কাল নিচে গিয়েছিল। হরিশ্চন্দ্র বললেন, জানেন? তারানাথ বললেন, রমলা দেবী আর নীলু দুজনেই আক্রান্ত। হরিশ্চন্দ্র বললেন, নীলু বেঁচে আছে কিনা? তারানাথ বললেন, আছে। হরিশ্চন্দ্র চোখ বন্ধ করলেন। তারানাথ বললেন, সিদ্ধান্ত নিয়েছেন কিনা? হরিশ্চন্দ্র বললেন, নিয়েছেন। ছেড়ে দেবেন। তারানাথ বললেন, নিশ্চিত কিনা? হরিশ্চন্দ্র বললেন, সারা রাত ভেবেছেন, সুলেখার কথা ভেবেছেন। তারানাথ ঠিকই বলেছেন,
সে রোদ ভালোবাসত, এই ঠান্ডায় থাকতে চাইত না, এবং তিনি 15 বছর ধরে যা করেছেন সেটা সুলেখার জন্য নয়, নিজের ভয় থেকে। সুলেখা চলে যাওয়ার পরে তিনি একা হয়ে গেলেন। মৃত্যুকে জয় করার গবেষণা সেই একাকিত্ব ভরাট করার চেষ্টা ছিল। তারানাথ বললেন, এখন বুঝছেন? হরিশচন্দ্র বললেন, হ্যাঁ। তারপর জিজ্ঞেস করলেন, তারানাথ কি তাকে মুক্তি দেবেন? তারানাথ বললেন, দেবেন। হরিশচন্দ্র বললেন, কিন্তু আগে হিমকঙ্কাল থামাতে হবে, এবং সেটা কিভাবে হবে সেটা তার জানা আছে। হরিশচন্দ্র বললেন, হিমকঙ্কাল তার ইচ্ছাশক্তির অংশ, তার দেহ থেকে বের হয়ে আলাদা হয়ে গেছে। শুধু তিনি ছেড়ে দিলেই সে যাবে না, তাকে আলাদা করে থামাতে হবে, এবং উপায় হল উষ্ণতা। হিমকঙ্কালের সবচেয়ে বড় শত্রু তীব্র উষ্ণতা, আগুন। সেই আগুনে সে দুর্বল হবে, এবং তখন তান্ত্রিক মন্ত্রে তাকে বাঁধা যাবে। তারানাথ জিজ্ঞেস করলেন, বাঁধার পরে কি? হরিশচন্দ্র বললেন, মুক্তিমন্ত্র পড়বেন, তিনি ছেড়ে দেবেন, হিমকঙ্কালও শেষ হবে একসাথে। তারানাথ জিজ্ঞেস করলেন, হিমকঙ্কাল এখন কোথায়? হরিশচন্দ্র বললেন, এই ঘরে, ওই কোণে, দেওয়ালে লুকিয়ে আছে দিনের বেলায়। তারানাথ সেই কোণের দিকে তাকালেন। দেওয়ালে একটা ছায়া, আকৃতি লম্বা রোগা হাড়ের মতো। রাতে এটাই বের হয়, দিনে দেওয়ালে লুকিয়ে থাকে। তারানাথ মালা হাতে নিলেন এবং দেওয়ালের দিকে তাকিয়ে আক্রমণের মন্ত্র পড়লেন। ছায়াটা নড়ল একটু, কিন্তু গেল না। তারানাথ চড়ে পড়লেন। ছায়াটা কাঁপল, তারপর দেওয়াল থেকে বের হলো এবং তারানাথের দিকে এলো। ঘরের ঠান্ডা হঠাৎ বাড়ল তীব্রভাবে। তারানাথের শ্বাস থেমে যাওয়ার মতো অবস্থা। হিমকঙ্কাল দিনের আলোয় এবার স্পষ্ট দেখা গেল। লম্বা হাড়ের মতো শরীর, কিন্তু পুরো হাড় নয়, কিছুটা মানুষের আকৃতি, কিছুটা অন্যরকম। মুখের জায়গায় একটা ফাঁকা অন্ধকার, চোখের জায়গায় দুটো নীল আলো। সেই নীল আলো থেকে ঠান্ডা আসছে সরাসরি তারানাথের মুখে, বুকে। তারানাথ রক্ষার মন্ত্র পড়লেন। হিমকঙ্কাল থামল, কিন্তু গেল না, বরং 2 হাত বাড়ালো। সেই হাত হাড়ের মতো লম্বা আঙুলে ভরা, তারানাথের দিকে। তারানাথ সরে গেলেন, আবার আক্রমণের মন্ত্র পড়লেন। হিমকঙ্কাল একটু পেছিয়ে গেল, কিন্তু ভাঙল না। তারানাথ বুঝলেন, সাধারণ মন্ত্রে এটা যাবে না। হিমকঙ্কাল আবার দ্রুত এগিয়ে এলো। তারানাথ দরজার দিকে ছুটলেন, কিন্তু হিমকঙ্কাল আগে পৌঁছে দরজা বন্ধ করে দিল। ঘরের ঠান্ডা বাড়ছে প্রতি মুহূর্তে। তারানাথের হাত অসাড় হয়ে আসছে, মালা ধরে রাখতে কষ্ট হচ্ছে। তারানাথ জানলার দিকে গেলেন এবং পর্দা সরিয়ে জানলা খুললেন। বাইরে ডিসেম্বরের রোদ। সেই রোদ ঘরে ঢুকল এবং হিমকঙ্কাল সরে গেল একটু, রোদ থেকে দূরে। তারানাথ বুঝলেন, হরিশচন্দ্র ঠিকই বলেছেন, উষ্ণতায় দুর্বল হয়, কিন্তু রোদ যথেষ্ট নয়, চাই আগুন, তীব্র আগুন। তারানাথ পকেটে হাত দিলেন, দেশলাই আছে। ঘর দেখলেন, তাকে ভেষজ তেলের শিশি। একটা বড় শিশি নামালেন, ঢাকনা খুললেন। সরিষার তেলের তীব্র গন্ধ বের হল। তারানাথ মেঝেতে ঢাললেন একটা রেখায়, হিমকঙ্কাল আর তারানাথের মাঝখানে। তারপর দেশলাই জেলে আগুন দিলেন। একটা আলোর রেখা তৈরি হলো ঘরের মাঝখানে। হিমকঙ্কাল তীব্রভাবে পেছিয়ে গেল।
নীল চোখ দুটো কাঁপল। একটা শব্দ বের হলো, বরফ ভাঙার মতো, কিন্তু সাথে মানবিক যন্ত্রণার একটা সুর। তারানাথ বন্ধনের মন্ত্র শুরু করলেন। আগুনের রেখার সাথে মিলিয়ে মন্ত্র চলছে। হিমকঙ্কাল কোণে আটকা। কিন্তু তারানাথ বুঝলেন, তেল শেষ হবে, আগুন নিভবে, কটুকু তেলে বেশিক্ষণ হবে না। মন্ত্র পুরো হতে সময় লাগবে এবং তাড়াহুড়ো করলে মন্ত্র কাজ করে না। গুরু বলেছিলেন, মন্ত্র হলো ধীর নদীর মতো, তাড়া দিলে পথ বদলে যায়। তারানাথ ধীর হলেন, শ্বাস নিলেন, মন্ত্র চালিয়ে গেলেন। আগুন কমে আসছে, তেল শেষের দিকে। হিমকঙ্কাল বুঝল, ধীরে আগুনের দিকে এগিয়ে আসতে শুরু করল। নিজের ঠান্ডা দিয়ে আগুন নেভাতে চাইছে। তারানাথ দেখলেন আগুন কাঁপছে হিমকঙ্কালের ঠান্ডায়। মালা ঘোরালেন, মন্ত্র জোরালো করলেন, কিন্তু আগুন নিভে গেল। অন্ধকার। হিমকঙ্কাল এগিয়ে এলো। তারানাথ পেছিয়ে গেলেন, দেওয়ালে পিঠ ঠেকল। হিমকঙ্কাল সামনে, নীল চোখ, ঠান্ডা। তারানাথের শরীর অসাড় হতে শুরু করল পা থেকে, ধীরে ধীরে উপরে আসছে। তারানাথ বুঝলেন, এভাবে আর কয়েক মিনিট, তারপর আর পারবেন না। মালায় হাত রেখে শেষ শক্তি দিয়ে মন্ত্র পড়লেন। কিন্তু তখন পেছনে হরিশ্চন্দ্রের গলা শোনা গেল। তারানাথ ঘুরলেন। হরিশ্চন্দ্র চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছেন, কষ্টে কাঁপছেন, কিন্তু দাঁড়িয়ে। হরিশ্চন্দ্র বললেন, সরুন। তারানাথ সরলেন। হরিশ্চন্দ্র হিমকঙ্কালের সামনে এলেন। দুজন মুখোমুখি। হিমকঙ্কাল থামল, নীল চোখ কাঁপল। হরিশ্চন্দ্র বললেন, আমি তোমাকে তৈরি করেছি, এখন তোমাকে থামাচ্ছি। হিমকঙ্কাল একটা শব্দ করল, সেই বরফ ভাঙার শব্দ, কিন্তু এবার যেন প্রতিবাদ। হরিশ্চন্দ্র বললেন না এবং হাত বাড়ালেন। হরিশ্চন্দ্রের হাত হিমকঙ্কালের বুকে লাগল। হিমকঙ্কাল কাঁপল, হরিশ্চন্দ্র কাঁপলেন। দুজন কাঁপছেন, একটা অদৃশ্য লড়াই চলছে। তারানাথ বুঝলেন, হরিশ্চন্দ্র নিজের ইচ্ছা শক্তি দিয়ে হিমকঙ্কালকে ধরার চেষ্টা করছেন, কিন্তু হরিশ্চন্দ্র দুর্বল, বেশিক্ষণ পারবেন না। তারানাথ এই সুযোগ নিলেন, দেশলাই বের করলেন। হরিশ্চন্দ্রের তাক থেকে পুরনো কাপড় নামালেন, তাতে তেল ঢেলে আগুন দিলেন। এবার বড় আগুন। হিমকঙ্কালের দিকে এগিয়ে ধরলেন। হিমকঙ্কাল তীব্রভাবে পেছিয়ে গেল। হরিশ্চন্দ্রের হাত সরে গেল। তিনি মেঝেতে বসে পড়লেন। হিমকঙ্কাল কোণে আগুনের আলোয় স্পষ্ট, কাঁপছে। নীল চোখ দুটো ছোট হয়ে আসছে। তারানাথ বন্ধনের মন্ত্র শুরু করলেন, ধীরে গভীরে। আগুন জ্বলছে, মন্ত্র চলছে। মন্ত্রের শব্দ ঘরে ছড়ালো। হিমকঙ্কাল নড়তে পারছে না, আগুনের তাপে আর মন্ত্রের বলয়ে আটকে গেছে। তারানাথ মালা ঘোরালেন, মন্ত্র জোরালো হলো। হিমকঙ্কাল চিৎকার করল, সেই বরফ ভাঙার শব্দ এবার অনেক জোরে। ঘর কাঁপল, শিশি বোতল ঝনঝন করল, তাক থেকে কিছু পড়ল। তারানাথ থামলেন না এবং হিমকঙ্কাল স্থির হল। নীল চোখ দুটো বন্ধ হল। হিমকঙ্কাল বন্ধনে আটকে গেছে। তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেললেন, কিন্তু জানেন, এটা পুরো শেষ নয়। এখন মুক্তি মন্ত্র দরকার, হরিশ্চন্দ্রের মুক্তি মন্ত্র এবং হরিশ্চন্দ্রের সম্মতি। তারানাথ হরিশ্চন্দ্রের কাছে গেলেন। মেঝেতে বসে আছেন, শরীর প্রায় শেষ, মুখ একদম নীল, হাত কাঁপছে। তারানাথ বললেন, এখনো সময় আছে। হরিশ্চন্দ্র বললেন, জানেন,
তারানাথ জিজ্ঞেস করলেন, প্রস্তুত কিনা? হরিশ্চন্দ্র বললেন, একটু সময় দিন। তারানাথ পাশে বসলেন। হরিশ্চন্দ্র বললেন, তারানাথকে একটা কথা বলতে চান। তারানাথ বললেন, বলুন। হরিশ্চন্দ্র বললেন, সুলেখাকে যেন বলেন বাবা আসছে। তারানাথ থামলেন, ভাবলেন এই কথার উত্তর দেওয়া কঠিন, কিন্তু হরিশ্চন্দ্র প্রশ্ন করেননি, বলতে বলেছেন। তারানাথ বললেন, বলবেন? হরিশ্চন্দ্র হাসলেন। সেই প্রাণহীন হাসি নয়, এবার একটু আলাদা, একটু উষ্ণ। বললেন, ধন্যবাদ। তারানাথ উঠলেন, মালা হাতে নিয়ে মুক্তিমন্ত্রের প্রস্তুতি নিলেন। হরিশ্চন্দ্র বললেন, দাঁড়ান। তারানাথ থামলেন। হরিশ্চন্দ্র বললেন, ঘরে একটা বাক্স আছে, তাকের নিচে, লাল কাপড়ে মোড়া। তারানাথ খুঁজে পেলেন, বের করলেন। হরিশ্চন্দ্র বললেন, খুলুন। খুললেন। ভেতরে একটা ছবি, একটা মেয়ের, 12-13 বছর, হাসছে রোদে বসে। তারানাথ বললেন, সুলেখা? হরিশ্চন্দ্র বললেন, হ্যাঁ। বললেন, রমলা দেবীকে দিতে, বলতে, মনে রাখতে। তারানাথ বললেন, বলবেন। হরিশ্চন্দ্র চোখ বন্ধ করলেন এবং বললেন, এখন। তারানাথ মালা হাতে নিলেন। মুক্তিমন্ত্র, গুরুর শেখানো। এই মন্ত্র তারানাথ কমই পড়েছেন, কারণ এটা শুধু তখনই পড়া যায় যখন কেউ নিজে চান, জোর করে নয়। হরিশ্চন্দ্র চান। তারানাথ পড়লেন। মন্ত্রের শব্দ ঘরে ছড়ালো। হরিশ্চন্দ্রের শরীরে একটা আলো এলো, ক্ষীণ কিন্তু আছে। সেই আলো বাড়ছে ধীরে। হিমকঙ্কাল কোণে আটকানো, কিন্তু সেই বন্ধন কাঁপছে হরিশ্চন্দ্রের মুক্তির সাথে সাথে। তারানাথ মন্ত্র থামালেন না, দুটো একসাথে, মুক্তিমন্ত্র এবং বন্ধন মন্ত্র, দুটো মিলিয়ে একটা শক্তি। হিমকঙ্কাল চিৎকার করল, তীব্র, বরফ ভাঙার শব্দ, কিন্তু এবার ভেতর থেকে, যেন ভাঙছে। তারানাথ থামলেন না। হরিশ্চন্দ্রের শরীরে আলো বাড়ছে। সেই নীলাভ মুখ একটু একটু করে বদলাচ্ছে, নীল সরছে। কিন্তু হঠাৎ হিমকঙ্কালের বন্ধন ভাঙল। তারানাথ থামলেন। হিমকঙ্কাল বের হল এবং তারানাথের দিকে নয়, সরাসরি হরিশ্চন্দ্রের দিকে গেল। তারানাথ চিৎকার করলেন, হরিশ্চন্দ্র বলে, কিন্তু হরিশ্চন্দ্র সরলেন না। চোখ বন্ধ, শান্ত। হিমকঙ্কাল হরিশ্চন্দ্রকে স্পর্শ করল এবং দুটো মিলে গেল। তারানাথ দেখলেন হিমকঙ্কাল এবং হরিশ্চন্দ্র একসাথে একটা আলোর মধ্যে। সেই আলো ঠান্ডা নয়, উষ্ণ, হলুদ, সুলেখার ছবির রোদের মতো। এবং সেই আলো উপরে উঠল, ছাদ ভেদ করে আকাশে, এবং মিলিয়ে গেল। ঘর শান্ত। চেয়ারে হরিশ্চন্দ্রের শরীর, এখন শুধু খালি শরীর। ইচ্ছা শক্তি নেই, চেতনা নেই। ঘরের ঠান্ডা কমছে ধীরে, ডিসেম্বরের স্বাভাবিক ঠান্ডায় ফিরছে। তারানাথ দাঁড়িয়ে, মালায় হাত, শ্বাস নিলেন। কিন্তু তারানাথ জানেন এটা শেষ নয়। মুক্তিমন্ত্র পুরো শেষ হয়নি। হিমকঙ্কাল বন্ধন ভেঙে এসেছিল। এই অসম্পূর্ণতা বিপজ্জনক। হরিশ্চন্দ্রের সাথে মিশে গেছে, কিন্তু সম্পূর্ণ শেষ হয়েছে কিনা নিশ্চিত নয়। কাল সকালে মুক্তিমন্ত্র আবার পড়তে হবে, সম্পূর্ণভাবে, সঠিকভাবে, যাতে হিমকঙ্কাল চিরতরে শেষ হয়। নিচে গেলেন। রমলা দেবীর ঘরে উঁকি দিলেন।
রমলা দেবী উঠে বসেছেন। নীলু জেগেছে। দুজনের মুখে রং ফিরেছে, উষ্ণতা ফিরেছে। রমলা দেবী তারানাথকে দেখে উঠলেন, জিজ্ঞেস করলেন, উপরে কি হলো? তারানাথ বললেন, হরিশ্চন্দ্র গেছেন। রমলা দেবী চুপ করলেন। তারপর জিজ্ঞেস করলেন, হিমকঙ্কাল কি শেষ? তারানাথ বললেন, প্রায়, কাল সকালে শেষ হবে। রমলা দেবী বললেন, ততক্ষণ ঘরে থাকবেন, দরজা বন্ধ রাখবেন। তারানাথ মাথা নাড়লেন। পকেট থেকে সেই বাক্স বের করে রমলা দেবীকে দিলেন। রমলা দেবী খুললেন, সুলেখার ছবি দেখলেন, জিজ্ঞেস করলেন, কে? তারানাথ বললেন, হরিশ্চন্দ্রের মেয়ে সুলেখা, মনে রাখতে বলেছেন। রমলা দেবী ছবির দিকে তাকিয়ে বললেন, রাখবেন। তারানাথ নিজের ঘরে ফিরলেন, বসলেন মালায় হাত। বাইরে ডিসেম্বরের সন্ধ্যা, আকাশে মেঘ। তারানাথ অনুভব করলেন বাড়িটা আগের চেয়ে হালকা হয়েছে। হরিশ্চন্দ্রের 15 বছরের ভার কমেছে, কিন্তু পুরোপুরি যায়নি। একটা অবশিষ্ট আছে, হিমকঙ্কালের, রাতে থাকবে। তারানাথ মন্ত্রের বলয় তৈরি করলেন ঘরের চারদিকে এবং বসলেন। কাল শেষ। রাত 3টে। তারানাথ জেগে বসে আছেন, মালায় হাত, মন্ত্র চলছে ধীরে। বাইরে কলকাতার রাত, দূরে কোথাও একটা কুকুর ডাকছে। শীতের রাতে সেই ডাক দীর্ঘ আর একাকী। তারানাথ শুনলেন এবং অনুভব করলেন একটা উপস্থিতি বাইরে, দুর্বল কিন্তু আছে। হিমকঙ্কালের অবশিষ্ট, রাতের অন্ধকারে অপেক্ষা করছে, শক্তি জমাচ্ছে। তারানাথ উঠলেন এবং জানলায় গেলেন, পর্দা সরালেন। বাইরে গলির মাথায় মিটমিটে আলোর কাছে একটা ছায়া দাঁড়িয়ে। আগের মতো লম্বা নয়, আগের মতো স্পষ্ট নয়, ধোঁয়ার মতো, কিন্তু আছে। হরিশ্চন্দ্রের সাথে মিশেছিল, কিন্তু পুরো শেষ হয়নি। অবশিষ্টটুকু রাতের ঠান্ডায় টিকে আছে। তারানাথ পর্দা ফেললেন, বসলেন, মন্ত্র চালিয়ে গেলেন। সকাল পর্যন্ত এই রাতটা পার করতে হবে। ভোর হলো ধীরে, পূবে আলো ফুটল। ডিসেম্বরের শীতের সকাল, আকাশ পরিষ্কার নীল। তারানাথ জানলা খুললেন, রোদ ঢুকল ঘরে, উষ্ণ। সারা রাত মন্ত্র পড়ে শরীর ক্লান্ত, কিন্তু মন স্থির। আজ শেষ করতে হবে। রমলা দেবীর ঘর থেকে শব্দ এলো। তারানাথ গেলেন, দরজায় টোকা দিলেন। রমলা দেবী বললেন, আসুন। ঢুকলেন। রমলা দেবী ছোট উনুনে রান্না করছেন, আলু সিদ্ধ হচ্ছে, রুটি করছেন। নীলু পাশে বসে আছে, মুখে রং, চোখে প্রাণ। তারানাথকে দেখে হাসল। তারানাথ হাসলেন। রমলা দেবী বললেন, বসুন, খাবেন। তারানাথ বসলেন, রুটি খেলেন, আলু খেলেন। সাধারণ খাবার, কিন্তু এই মুহূর্তে অসাধারণ লাগল। রমলা দেবী জিজ্ঞেস করলেন, আজ কি হবে? তারানাথ বললেন, আজ সকালে উপরে যাবেন এবং শেষ করবেন। রমলা দেবী জিজ্ঞেস করলেন, বিপদ আছে কিনা? তারানাথ বললেন, আছে, কিন্তু হিমকঙ্কালের শক্তি এখন কম। সকালে রোদ আছে, সময় ভালো। রমলা দেবী বললেন, সাথে যাবেন। তারানাথ বললেন, না, এই কাজ একা করতে হয়। রমলা দেবী চুপ করলেন, তারপর বললেন, সাবধানে। তারানাথ বললেন, সব সময়। উঠলেন, সিঁড়ির কাছে গেলেন, মালা হাতে। মন্ত্র পড়তে পড়তে ধীরে সিঁড়ি উঠলেন, দোতলায় পৌঁছলেন। হরিশ্চন্দ্রের দরজা
আগের মতো কাঠের পুরনো, কিন্তু আজ দরজার নিচে থেকে আর সেই তীব্র ঠান্ডা আসছে না। তারানাথ দরজা খুললেন, ঘরে ঢুকে থামলেন। ঘর বদলে গেছে। হরিশচন্দ্র ছিলেন যতদিন ঘর ছিল বরফ ঠান্ডা, আজ শুধু ডিসেম্বরের স্বাভাবিক ঠান্ডা। জানলা দিয়ে রোদ আসছে, সেই রোদে ঘরের শিশি বোতল, তাকের বই, পুরনো আসবাব সব দেখা যাচ্ছে পরিষ্কারভাবে। হরিশচন্দ্রের চেয়ার খালি, শুধু চেয়ার, মানুষ নেই। তারানাথ সেই চেয়ারের দিকে তাকালেন। 15 বছর এই চেয়ারে একা বসে থাকা মানুষটার কথা মনে পড়ল। সেই একাকিত্ব ঘরে এখনো আছে, কিন্তু আলাদা, ভারী নয়, হালকা, শুধু স্মৃতি। তারানাথ মালায় হাত দিলেন, চোখ বন্ধ করলেন, মন্ত্র পড়লেন ধীরে এবং অনুভব করলেন। উপরে ছাদের কাছে একটা ঠান্ডা, ক্ষীণ কিন্তু আছে। তারানাথ চোখ খুললেন এবং উপরে তাকালেন। ছাদে একটা ছায়া, ধোঁয়ার মতো, চারদিকে ছড়ানো, হিমকঙ্কালের অবশিষ্ট। আর সেই ভয়ঙ্কর রূপ নেই, শুধু ধোঁয়া, কিন্তু আছে। তারানাথ মালা হাতে নিলেন এবং মুক্তিমন্ত্র শুরু করলেন। প্রথম শব্দ ঘরে ছড়ালো, ছাদের ছায়া নড়ল একটু। তারানাথ থামলেন না। দ্বিতীয় শব্দ, তৃতীয় শব্দ, মন্ত্রের প্রতিটি শব্দ গুরু যেভাবে শিখিয়েছিলেন ঠিক সেভাবে। কিন্তু তখন ছাদের ছায়া নামতে শুরু করল, ধীরে, ধোঁয়ার মতো নিচে, তারানাথের দিকে। তারানাথ মন্ত্র থামালেন না। ছায়া নামছে তারানাথের মাথার উপরে, কাঁধে। ঠান্ডা অনুভব হলো, তীব্র নয়, কিন্তু আছে। তারানাথ বুঝলেন হিমকঙ্কালের অবশিষ্ট শেষ চেষ্টা করছে। তারানাথের ভেতরে ঢুকে ঠান্ডা দিয়ে মন্ত্রের উষ্ণতা নেভাতে চাইছে। তারানাথের হাত ঠান্ডা হতে শুরু করল। মালা ধরে রাখতে কষ্ট হচ্ছে, শ্বাসে ধোঁয়া বেশি হচ্ছে। তারানাথ জানেন এই ঠান্ডা বাড়লে মন্ত্র ভুল হবে, এবং মন্ত্র ভুল হলে সব শেষ। তারানাথ শ্বাস নিলেন গভীরে এবং গুরুর কথা মনে করলেন। গুরু বলেছিলেন, মন্ত্র শুধু মুখে নয়, মনেও। মনের ভেতরে যদি আলো থাকে, উষ্ণতা থাকে, তাহলে কোনো ঠান্ডা সেই মন্ত্র থামাতে পারবে না। তারানাথ ভাবলেন, মনের ভেতরে কি আছে উষ্ণ? রমলা দেবীর মুখ মনে পড়ল, উদ্বিগ্ন কিন্তু সাহস আছে। নীলুর হাসি সকালের রোদে উজ্জ্বল। হরিশচন্দ্রের সেই শেষ হাসি একটু উষ্ণ, প্রাণহীন নয়। সুলেখার ছবি, রোদে বসা মেয়ে হাসছে। এবং গুরু বহু বছর আগে ছোট তারানাথকে বলছেন, ভয় পেলে চলবে না। ছোট তারানাথ বলেছিল, ভয় তো লাগে। গুরু বলেছিলেন, লাগুক, কিন্তু সেই ভয়ের মধ্যেও মানুষের জন্য ভালোবাসা থাকলে ভয় ছোট হয়ে যায়। তারানাথের মনে একটা উষ্ণতা জাগল। ছোট কিন্তু আছে, একটা আলোর মতো ভেতরে। তারানাথ মন্ত্র পড়লেন, এবার শুধু মুখে নয়, মন থেকে, সেই উষ্ণতা নিয়ে। মন্ত্রের প্রতিটি শব্দ যেন আলো হয়ে বের হচ্ছে। হিমকঙ্কালের ছায়া কাঁপল। তারানাথের কাঁধ থেকে সরল ছাদের দিকে গেল, কিন্তু যেতে পারছে না, মন্ত্রের বলয়ে আটকে। তারানাথ মন্ত্র জোরালো করলেন, মালা ঘোরালেন দ্রুত। ঘরে মন্ত্রের শব্দ বাড়ছে। জানলা দিয়ে রোদ আরো বেশি ঢুকছে, যেন রোদও সাহায্য করছে। হিমকঙ্কালের ছায়া ছোট হচ্ছে ধীরে, আরো ছোট, আরো ছোট। এবং তখন
একটা শব্দ হলো ঘরে। বরফ ভাঙার শব্দ নয়, আলাদা, যেন একটা দীর্ঘশ্বাস মানুষের, ক্লান্ত মানুষের। দীর্ঘ ক্লান্তির শেষে বিশ্রামের দীর্ঘশ্বাস। তারানাথ বুঝলেন হিমকঙ্কাল শেষ হচ্ছে, কিন্তু এই শেষ ভয়ের নয়, যন্ত্রণার নয়, মুক্তির। হরিশ্চন্দ্রের মতো 15 বছরের ক্লান্তি এখন বিশ্রাম। তারানাথ মন্ত্রের শেষ শব্দ পড়লেন, ঘরে ছড়ালে। ছায়া আরো ছোট, আরো ছোট, এবং রোদে খুলিয়ে মিলিয়ে গেল সেই ডিসেম্বরের সকালের রোদে। শেষ। তারানাথ দাঁড়িয়ে রইলেন। ঘরে এখন শুধু রোদ, শুধু স্বাভাবিক শীতের ঠান্ডা। হিমকঙ্কালের ঠান্ডা নেই, সেই তীব্র অস্বাভাবিক ভয়ের ঠান্ডা। সব গেছে। তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেললেন, মালায় হাত রাখলেন, মনে মনে গুরুকে ধন্যবাদ দিলেন। ঘর দেখলেন, হরিশ্চন্দ্রের চেয়ার, তাকের বই, শিশি বোতল। 15 বছরের জীবন একটা ঘরে বন্দী হয়ে থাকা মানুষটার এখন মুক্ত। তারানাথ সেই চেয়ারে হাত রাখলেন একটু, তারপর সরালেন, বললেন, ভালো থাকুন। কাউকে নয়, ঘরকে, সেই স্মৃতিকে, হরিশ্চন্দ্রকে, সুলেখাকে। নিচে নামলেন, রমলা দেবীর ঘরে গেলেন। দরজা খোলা, রমলা দেবী দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। তারানাথকে দেখলেন, মুখ দেখলেন, বুঝলেন। জিজ্ঞেস করলেন, শেষ কিনা? তারানাথ বললেন, হ্যাঁ। রমলা দেবীর চোখে জল এলো। জিজ্ঞেস করলেন, সত্যি শেষ কিনা? তারানাথ বললেন, সত্যি। রমলা দেবী চোখ মুছলেন, বললেন, হরিশ্চন্দ্রবাবু, ভালো থাকুন। নীলু ভেতর থেকে ছুটে এলো, জিজ্ঞেস করলো, শেষ হয়ে গেছে কিনা, আর ভয় নেই কিনা? তারানাথ বললেন, আর নেই। নীলু উজ্জ্বল হাসি দিল। সেই হাসি দেখে তারানাথের মনে পড়ল সুলেখার ছবি। রোদে বসা হাসছে, নীলুর হাসিতে সেই ছবির ছায়া। তারানাথ হাসলেন। রমলা দেবী বললেন, আজ থাকুন, বিশ্রাম নিন। তারানাথ বললেন, না, বাড়ি যাবেন। রমলা দেবী বললেন, অন্তত কিছু খেয়ে যান। তারানাথ বসলেন। ভাত রান্না হলো, ডাল, আলু ভাতে। সাধারণ খাবার, কিন্তু সেই ভাত খেতে খেতে তারানাথ অনুভব করলেন ঘরে উষ্ণতা। সেই আগের তীব্র ঠান্ডা নেই, হিমকঙ্কালের স্পর্শ নেই। শুধু একটা পরিবার, একটা রান্নাঘর, উনুনের আগুন, ভাতের গন্ধ। এটুকুই যথেষ্ট। খাওয়া শেষে তারানাথ উঠলেন, ব্যাগ নিলেন। রমলা দেবী দরজা পর্যন্ত এলেন, জিজ্ঞেস করলেন, হরিশ্চন্দ্রবাবুর ঘরে কি করবেন? তারানাথ বললেন, 3 দিন রেখে দিন, তারপর পরিষ্কার করুন। রমলা দেবী জিজ্ঞেস করলেন, কেন 3 দিন? তারানাথ বললেন, পুরনো ঘরকে একটু সময় দিন নতুন হতে। রমলা দেবী জিজ্ঞেস করলেন, হরিশ্চন্দ্রবাবুর জিনিসপত্র কি করবেন? তারানাথ বললেন, শিশি বোতল ফেলে দিন, বই রাখুন, কারো কাজে লাগতে পারে। রমলা দেবী জিজ্ঞেস করলেন, সেই চেয়ার কি করবেন? তারানাথ একটু থেমে বললেন, রাখুন। 15 বছরের গল্প আছে সেই চেয়ারে, মুছে দেওয়া ঠিক নয়। রমলা দেবী মাথা নাড়লেন। নীলু এগিয়ে এলো, হাত বাড়ালে। তারানাথ হাত মেলালেন। নীলু বলল, আবার আসবেন? তারানাথ বললেন, হয়তো। নীলু বলল, না, আসবেনই, জোর দিয়ে। তারানাথ হাসলেন, বললেন, চেষ্টা করবেন। বাইরে বেরোলেন, গলিতে পা দিলেন। ডিসেম্বরের সকাল, রোদ হলুদ উষ্ণ। সেই কদম গাছের কাছে গেলেন। ন্যাড়া ডালপালা, পাতা নেই,
কিন্তু তারানাথ একটু ভালো করে দেখলেন একটা ডালের একটা জায়গায় ছোট একটা কুড়ি। এই শীতে, এই ডিসেম্বরে একটা ছোট সবুজ কুড়ি। তারানাথ দেখলেন, মালায় হাত দিলেন, হাসলেন, হাঁটতে শুরু করলেন। শ্যামবাজারের গলি ধরে বড় রাস্তায় এলেন। কলকাতার সকাল 4 দিকে রিক্সা, বাস, মানুষ। দোকান খুলছে, চায়ের দোকানে ধোঁয়া উঠছে। একটা শিশু স্কুলে যাচ্ছে মায়ের হাত ধরে। তারানাথ দেখলেন এইসব সাধারণ, এইসব উষ্ণ। এই মানুষগুলো জানে না গত রাতে এই শহরে কি ছিল, এবং জানার দরকারও নেই। তারানাথের কাজ এটুকুই, যাতে এই মানুষ, এই শিশু, এই বৃদ্ধ নিরাপদে থাকেন, জানুক বা না জানুক। একটা চায়ের দোকানে থামলেন, গরম চা খেলেন, মিষ্টি। পাশে একজন বৃদ্ধ খবরের কাগজ পড়ছেন, চোখে মোটা চশমা। তারানাথ দেখলেন, চা শেষ করলেন, দাম দিলেন, হাঁটলেন। ট্রামে উঠলেন কলেজ স্ট্রিটের দিকে। ট্রামের ঝাঁকুনি পরিচিত। তারানাথ জানলার পাশে বসলেন। বাইরে কলকাতা ছুটছে, পাচ্ছে। তারানাথের চোখ ভারী হল। সারা রাত জাগার পরে ট্রামের দুলুনিতে একটু ঘুম এলো। বাড়ি পৌঁছলেন। হরিপদ দরজায় ছিলেন। দেখে বললেন, এসে গেলেন? তারানাথ বললেন, হ্যাঁ। হরিপদ জিজ্ঞেস করলেন, কেমন গেল? তারানাথ বললেন, ভালো। হরিপদ বললেন, চিঠি এসেছে। তারানাথ থামলেন, জিজ্ঞেস করলেন, কোথা থেকে? হরিপদ বললেন, বর্ধমান থেকে। তারানাথ বললেন, পরে দেখবেন। হরিপদ বললেন, জরুরি বলে মনে হলো। তারানাথ বললেন, সব চিঠি জরুরি মনে হয়। হরিপদ হাসলেন। ঘরে গেলেন। বিছানায় শুলেন, মালা বুকে। চোখ বন্ধ করলেন। ঘরে শীতের আলো জানলা দিয়ে আসছে, উষ্ণ। মনে পড়ল হরিশচন্দ্র, চেয়ারে 15 বছর, এবং শেষে সেই হাসি। সুলেখার ছবি, রোদে বসা মেয়ে। তারানাথ ভাবলেন, হয়তো এখন কোথাও হরিশচন্দ্র আর সুলেখা একসাথে আছেন, রোদে। এই ভাবনা সত্যি কিনা জানেন না, কিন্তু ভালো লাগলো। ঘুম এলো গভীর। স্বপ্ন দেখলেন, একটা মাঠ, রোদ, একটা মেয়ে দৌড়াচ্ছে, হাসছে। পেছনে একজন মানুষ, নীলাভ নন, স্বাভাবিক, হাসছেন মেয়েটার দিকে তাকিয়ে। তারানাথ স্বপ্নে দেখলেন, এবং ঘুমের মধ্যেও মুখে হাসি এলো। বিকেলে উঠলেন। ঘরে আলো কমে এসেছে। বাইরে ডিসেম্বরের বিকেল, আকাশে কমলা রং। তারানাথ উঠলেন, মুখ ধুলেন। হরিপদ চা নিয়ে এলেন। তারানাথ বললেন, চিঠি দাও। হরিপদ চিঠি দিলেন। খুললেন। বর্ধমান থেকে একজন বৃদ্ধ মহিলা লিখেছেন, নাম বিমলা বালা। তার স্বামী রাতে হঠাৎ অন্যরকম হয়ে যাচ্ছেন। কথা বলছেন আলাদা ভাষায়, যে ভাষা তিনি জানেন না। চোখ বদলে যাচ্ছে রাতে, পূর্ণিমায় সবচেয়ে বেশি। তারানাথ চিঠি রাখলেন, চায়ে চুমুক দিলেন। বর্ধমান, পূর্ণিমা, আলাদা ভাষা, চোখ বদলানো। এটা হরিশচন্দ্রের মতো নয়, ভিন্ন সমস্যা। তারানাথ মালায় হাত দিলেন, ভাবলেন। কটা দিন বিশ্রাম, তারপর বর্ধমান। হরিপদ জিজ্ঞেস করলেন, নতুন কাজ কিনা? তারানাথ বললেন, হ্যাঁ। হরিপদ জিজ্ঞেস করলেন, কোথায়? তারানাথ বললেন, বর্ধমান। হরিপদ জিজ্ঞেস করলেন, কবে? তারানাথ বললেন, কটা দিন পরে। হরিপদ অবাক হয়ে বললেন, এই প্রথম বললেন বিশ্রামের কথা।
তারানাথ হাসলেন এবং বললেন, বয়স হচ্ছে। হরিপদ বললেন, বয়স হলে কি মানুষ জ্ঞানী হয়? তারানাথ জানলার দিকে তাকালেন এবং বললেন, কেউ কেউ হয়, আমি শিখছি। রাতে একা বসলেন, মালায় হাত, মন্ত্র ধীরে। এই মন্ত্র শুধু সন্ধ্যার নয়, শুধু বিপদের নয়, প্রতিদিনের। গুরু বলেছিলেন, মন্ত্র হলো শ্বাসের মতো, প্রতিদিন না নিলে বাঁচা যায় না। তারানাথ সেই কথা মনে রাখেন প্রতিদিন। বাইরে কলকাতার রাত, শীত, কিন্তু স্বাভাবিক শীত। শ্যামবাজারের সেই বাড়িতে এখন হরিশ্চন্দ্রের ঘরে রোদ নেই, রাত, কিন্তু সেই অস্বাভাবিক ঠান্ডা নেই, সেই ভয়ের ঠান্ডা নেই। শুধু একটা খালি ঘর, একটা পুরনো চেয়ার এবং 15 বছরের স্মৃতি, যা এখন হালকা, বোঝা নয়, শুধু স্মৃতি। তারানাথ মালায় হাত রাখলেন, মন্ত্র শেষ করলেন, উঠলেন, বিছানায় গেলেন, শুলেন, চোখ বন্ধ। ঘুমের আগে শেষ ভাবনা হরিশ্চন্দ্রের কথা। বলেছিলেন সুলেখাকে বলতে বাবা আসছে। তারানাথ বলেছিলেন বলবেন। স্বপ্নে দেখেছিলেন মাঠে রোদে বাবা মেয়ে। সেই স্বপ্ন সত্যি কিনা জানা নেই, কিন্তু তারানাথ বিশ্বাস করতে চান সত্যি, কারণ বিশ্বাসও একটা উষ্ণতা। এই শীতের রাতে সেই উষ্ণতা যথেষ্ট।